বর্তমানে ভিয়েতনাম ভারতীয়দের কাছে একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রচুর পরিমাণে ভারতীয় পর্যটকরা ভিয়েতনাম বেড়াতে যাচ্ছে। এখন আমরা আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখান থেকে আমরা আমাদের দানাং যাওয়ার যে ফ্লাইট সেটা আমরা ধরবো। তো আমাদের টিকিট এবারে করা হয়েছে এয়ার এশিয়াতে। তো আমরা ফার্স্ট আমাদের যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নিচ্ছি এবং আমাদের যে লাগেজ সেটা কিন্তু আমরা চেক ইন করে নিচ্ছি। তো ইমিগ্রেশনের লাইনে আমরা এবারে দাঁড়াচ্ছি। আচ্ছা, তারপর ইমিগ্রেশন হওয়ার পর বলছি। ইমিগ্রেশন আমাদের অলরেডি হয়ে গেছে। তো এবারে আমরা সিকিউরিটি চেকিং করে আমরা আমাদের যে গেট সেখানে আমরা চলে এসেছি। তো এখানে ইমিগ্রেশনের ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। তো সেরকম কিছু জিজ্ঞাসা করলেন না, জাস্ট আমাদের যে টিকিট সেটা দেখলেন এবং ওখানকার হোটেল বুকিং কনফার্মেশনটা দেখলেন এবং কি কারণে যাচ্ছি সেটাই খালি জিজ্ঞাসা করলেন। তারপর সিকিউরিটি চেক করে আমরা তো চলে এলাম ভেতরে। অলরেডি বোর্ডে দেখুন আমাদের এয়ার এশিয়া 12:30-এ ফ্লাইট নাম্বার FDQ121 ব্যাংকক, যেটা 12 নম্বর গেটে দিবে সেটা শো করছে। তো আমরা বাড়ি থেকে খাবার খেয়েই এসেছিলাম, তাও সামান্য কিছু খাবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিলাম। তো যদিও এয়ারপোর্টের খাবার খুব কস্টলি, তো সাজেস্ট থাকবে যে বাইরে থেকেই আপনারা খাবার খেয়ে আসবেন। তো আমরা এখানে 1 প্লেট করে মোমো খেয়েছিলাম। তো সেই মোমোর প্লেটটা গুড নিয়েছিল ইভিনিং, 350 টাকা দিন পার গল্প প্লেট। চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ভিয়েতনামের দানাং। তো আমাদের ফ্লাইট আছে এয়ার এশিয়াতে। ফ্লাইট টাইমিং আছে রাত 12:30-এ। তো এখন আমরা এয়ারপোর্টে আছি। আর ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে নেই, আমাদেরকে মাঝে ট্রানজিট করতে হবে ব্যাংককে। তারপর সেখান থেকে আবার আমরা ফ্লাইটে করে দানাং যাব। তো ভিয়েতনামের একটি খুব পপুলার ডেস্টিনেশন হচ্ছে দানাং। তো তার ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে, কিছু আমরা ইনফরমেশন দেবো এবং বাকি ইনফরমেশন আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে তাতে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু দেবো। আর একটা ইনফরমেশন দিয়ে দিই যে দানাং হচ্ছে আপনি একটি ভিসা লাগবে এবং 3টে পদ্ধতিতে ভিসা আপনি করতে পারেন। একটা হচ্ছে ই ভিসা, আর একটা হচ্ছে আপনার ভিসা অন অ্যারাইভাল, আর একটা হচ্ছে যে আপনার স্টিকার ভিসা। তো সব থেকে যেটা সুবিধা এবং তাড়াতাড়ি হয় সেটা হচ্ছে ই ভিসা। তো আমরা ই ভিসাতে এসেছি এবং ই ভিসার যে ডিটেলস, যে প্রসিডিওর, যে কি করে আপনারা ই ভিসা অ্যাপ্লাই করবেন বা কতদিন লাগবে, তার ডিটেলস ভিডিও আমি আরেকটা দেবো, যেখানে ভিসা রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে সেখানে। তো চলুন আমাদের সঙ্গে দিন গল্পের একটি নতুন সিরিজ। এই সিরিজে আমরা ভিয়েতনামের দানাং পুরো কভার করব এবং দানাংয়ে যে দ্রষ্টব্য স্থানগুলি আছে সেগুলিকে আমরা কভার করব এবং আমার ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের কাছে আমরা পরিবেশন করব। তো চলুন, লেটস গো। 350 টাকার 1 প্লেট মোমো, দেখুন 5 পিস মাত্র আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট আমাদের হাতে আছে এবং এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু ইমিগ্রেশনের স্ট্যাম্প কিন্তু টিকিটে লেগে গেছে। এটা কিন্তু খেয়াল করবেন, যখনই ইমিগ্রেশন করবেন তখন কিন্তু ওনারা একটা স্ট্যাম্প আপনার পাসপোর্টে দেবে আর একটা স্ট্যাম্প আপনার টিকিটে দেবে। আমরা যখন আবার রিটার্ন করব তখন কিন্তু পাসপোর্টে আমাদের আরেকটি স্ট্যাম্প পড়বে। টোটাল কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সিকিউরিটি চেকও কমপ্লিট, আর আমরা এখানে ছোট করে একটু টিফিনও করে নিয়েছি, কেননা 12:30-এ ফ্লাইট আছে। তো এখান থেকে আপনার আমাদের গেট দিয়েছে 12 নম্বর গেটে। আর আমাদের যে ফ্লাইট নাম্বার হচ্ছে FD 121, আর যেটা কলকাতা থেকে ব্যাংককের ডনমিয়াং এয়ারপোর্টে যাবে। এবং তারপর সেখান থেকে আমরা আবার এয়ার এশিয়ার ফ্লাইটে করে আমরা দানাং পৌঁছাবো। তার ফ্লাইট নাম্বার হচ্ছে FD 634। ইকোনমি ক্লাসে যাচ্ছি এবং খুবই সস্তাতে কিন্তু আমরা টিকিট পেয়েছি। আর দানাং পৌঁছানোর জন্য সব থেকে সস্তায় কলকাতার থেকে আপনার এয়ার এশিয়ার টিকিটই পাওয়া যায়। আর এনাদের যে লাগেজের যে সিস্টেম আছে, তো নর্মালি চেক ইন লাগেজ আপনার আমাদেরকে ম্যাক্সিমাম 20 কেজি দিয়েছে, আর হচ্ছে হ্যান্ড লাগেজে আছে 7 কেজি। এর থেকে যদি এক্সট্রা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের সেটা চার্জেবল হবে। তো
এরপর আমরা ফ্লাইটে উঠবো। আমি আপনাদের কলকাতা এয়ারপোর্টের যে ওয়াশরুম আছে তারও একটি ছোট্ট ভিডিও দিয়ে দিলাম। তো সত্যি দেখুন কত সুন্দর সাজানো গোছানো এবং কত পরিষ্কার ওয়াশরুম। নর্মালি এয়ারপোর্টে যে ওয়াশরুমগুলি থাকে সেগুলো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং অনেক হাইজিনিক এরা কিন্তু মেনটেন করে। দেখুন যাও, টয়লেটটাও তুলে নিলাম, বুঝলে, টয়লেটের ভিডিও হয়ে গেল। এখন ঘড়িতে 11:30 বাজে। আর আজকে কলকাতায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন গাড়িতে করে আসছিলাম তখনও কিন্তু ভালো বৃষ্টি পেয়েছি। তো আমরা এই সামনে যাচ্ছি, এখানে জল রিফিল করার একটা জায়গা আছে। তো সেখান থেকে আমাদের যে খালি বোতলগুলো আছে সেই বোতলগুলোতে জল রিফিল করে নেব। দেখেছেন রানওয়েতে কিভাবে বৃষ্টি জমে আছে। তো আমরা যে ফ্লাইটটিতে যাব ফ্লাইটটিও দেখছি 12 নম্বর গেটের দিকে এগিয়ে আসছে। আর 12 নম্বর গেটে অলরেডি ফ্লাইট দিয়ে দিয়েছে। আমাদের আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বোর্ডিং প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। ওয়েটিং এক্সাইটমেন্টটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। ঠিক এই গেটের সামনে এলে মনে হয় কখন গেট খুলবে আর আমরা কখন ভেতরে পৌঁছাবো। আপনারা চাইলে কলকাতা এয়ারপোর্ট থেকেই কিন্তু ভিয়েতনামের সিম কিন্তু কিনে নিতে পারেন। এখানে অলরেডি কাউন্টার দেওয়া আছে। ফ্লাইটের টাইম একদম কারেক্ট আছে, কোনো লেট নেই। তো আমরা এবারে ফ্লাইটে উঠতে চলেছি। এয়ার এশিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:3, কিন্তু দুঃখের বিষয় এবারেও কিন্তু উইন্ডো সিট পাইনি, মিডল সিট পেয়েছি। তো যাই হোক, আর পেছনের দিকেই পড়েছে সিট। তো খাবার দিয়েছে, খাবার কিন্তু মোটেও ভালো নয়। তো এয়ার এশিয়ার খাবার সব দিনই এরকমই হয় এবং খুব একটা গ্রহণযোগ্য নয় খাবার। তবে ঠিক আছে, পেট ভরানোর জন্য খাওয়া যেতে পারে। তবে আমি তো খেতে পারিনি, অল্প খেয়ে কিন্তু ফেলে দিয়েছি। রাতের কলকাতার ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। ওয়াও, সত্যি দারুণ লাগছে উপর থেকে। কিন্তু আমরা ব্যাংকক পৌঁছে গেছি। তো এখানে আমাদের ফার্স্ট সিকিউরিটি চেক হবে, তার জন্যই লাইনে দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশন কিন্তু এখানে হবে না, ইমিগ্রেশন হবে আমাদের একবারে যে দানাং আমরা পৌঁছাবো সেই দানাংয়ে কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে। এখানে সিকিউরিটি চেক করে কিন্তু আমাদের নেক্সট যে পরবর্তী ফ্লাইট আছে আমরা সেই ফ্লাইট ধরতে কিন্তু আমরা চলে যাব। ব্যাংককের ওয়েদার কিন্তু দারুণ। দেখুন কত সুন্দর রোদ উজ্জ্বল সকাল এবং আকাশের রংটা দেখুন পুরো নীল। আর আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে, কালার দারুণ কালার, রেড কালার আর হোয়াইটের মধ্যে দুটো রং মিশিয়ে। সত্যি অসাধারণ লাগছে ফ্লাইটটা কিন্তু বাইরে থেকে। ท่านผู้มีเกียรติคะขอเรียนให้ท่านทราบว่าเที่ยวบิน
ব্যাংককের যে কিং এবং তার ফ্যামিলি মেম্বাররা সামনে ওই দাঁড়িয়ে থাকা ফ্লাইটটিতে করে জার্নি করে থাকে। মুখের অবস্থা দেখুন, একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, চলে এলাম আমরা দানাং এয়ারপোর্টে, ভিয়েতনামে। এবারে ইমিগ্রেশন কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর পার্মানেন্টলি আমরা কিন্তু ঢুকে যাব। ছাদের উপরে নয়, টিনের উপরে থেকে ওই গাছগুলোকে বের করে দিচ্ছে উপরে। ইমিগ্রেশনে প্রচুর লম্বা লাইন, দেখেছো? কোথায় গো আমাদের লোকগুলো সব? ইমিগ্রেশন করে আমি চলে এসেছি লাগেজ বেল্টে। তো এখান থেকে লাগেজ নেবো এবং আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর আগে এখান থেকে একটা সিম নিতে হবে। সিমটা দেখে নিতে হবে যে সিমের কি প্রাইস আছে। তো এই তো আমার লাগেজ চলে এসেছে। আর একটা ইনফরমেশন, এখানে ইমিগ্রেশনে সেরকম কিছু জিজ্ঞাসা করলো না, খালি ওই যে ভিসা করেছিলাম সেই ভিসার কাগজটা দেখলো আর পাসপোর্ট দেখলো, পাসপোর্টে স্ট্যাম্প মারলো, ব্যাস। আর কিছু সেরকম দেখলো না। তো আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের বাইরে। তো এরপর আমরা বাস ধরবো। এখন বাস আমাদের আসলে, তার জন্য আমরা ওয়েট। আপনাদেরকে কলকাতা এয়ারপোর্টের ওয়াশরুম দেখিয়েছিলাম। তো এখন আমরা দানাং চলে এসেছি। তো চলুন দানাংয়ের ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন, দারুণ দারুণ, দেখছেন ইন্টেরিয়রটা কত সুন্দর এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি অসাধারণ। আমাদের বাস চলে এসছে। তো আমরা এবারে যত তাড়াতাড়ি সম্ভব লাগেজটা দিয়ে দেবো। আর এখানে লাগেজ সব বাসের কিন্তু নিচে জায়গা করা থাকে, সেখানে কিন্তু লাগেজগুলো লোডিং হয়। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে আমরা ভেবেছিলাম যে এয়ারপোর্ট থেকে আমরা সিম নেব, কিন্তু দেখলাম সেই সিমটা কস্টলি পড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে খালি আমরা নেট ইউজ করতে পারবো এবং এখানকার লোকাল কল করতে পারবো, ইন্টারন্যাশনাল কল করতে পারবো না। ওই জন্য আমরা সেই সিম নিলাম না। আমার যেহেতু এয়ারটেল ছিল, আমি এখানে এসে এয়ারটেলে রোমিং করে নিলাম। সুবিধা কি হলো এয়ারটেলে রোমিং করলে না, আমি ইন্ডিয়াতে কথা বলতেও পারবো। আর যে ডেটাটা পাবো সেই ডেটাটা হচ্ছে অল্প যদিও, কিন্তু যেহেতু এখানে বিভিন্ন জায়গায় ওয়াইফাই আছে, তো ডেটাটা নিয়ে আশা করি সমস্যা হবে না। মেনলি যেটা কথা বলার জন্য, তার জন্য আমরা কিন্তু এখানকার সিম নিলাম না। আমাদের এয়ারটেল ছিল, এয়ারটেলেই আমরা কিন্তু রোমিংটা করে নিলাম। Okay, we can fix that later. Yeah. So, because you come to Da Nang or Vietnam maybe for the first time, right? So Vietnam is very different from India. Yes. And from the food, from the traffic may be similar, but lots of things to be different. So, I would like to get notice. আমরা এখন ডাইরেক্ট হোটেল যাব। তো হোটেল যাওয়ার পথে যে রাস্তার যে সৌন্দর্য দানাং সিটির, সেটা আপনারা উপভোগ করুন।
এসেছি। তো আমাদের যে রুমটি সেটি হচ্ছে 14 ফ্লোরে আছে। আর যথেষ্ট বড় সাইজের রুম, খালি রুম বলবো না, এটা একটা ফ্ল্যাট সিস্টেম। ঢুকেই বাঁদিকে একটা কিচেন এরিয়া আছে, যেখানে আপনার চা কফির সমস্ত জিনিসপত্র রাখা আছে, একটা সিঙ্ক আছে এবং উপরে দেখছি ক্যাবিনেটও দেওয়া আছে। প্লাস এখানে একটি মাইক্রো ওভেন, ইন্ডাকশন ওভেন কিন্তু রাখা আছে। তো কোনো কিছু যদি আমরা খাবার গরম করতে চাই তো গরম করতে পারি। তো তারপরেই কিন্তু এখানে একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আছে। তো সেখানে একটি বড় সাইজের ফ্ল্যাট টিভি রাখা আছে এবং তার অপোজিটে কিন্তু একটি সোফা করা আছে, আর একটি গোল টেবিলও আছে। তো এটা মেনলি ডাইনিং রুম বা ড্রয়িং রুম বলতে পারেন। আর তারপরেই কিন্তু এখানে বেডরুম আছে এবং বেডরুমটিও যথেষ্ট বড় এবং বিছানা তো আমি দেখেছি হাত দিয়ে, যথেষ্ট আরামদায়ক। আর এই বেডরুমের যে বেডের এক সাইডে আছে একটি বড় ওয়ার্ড্রপ, আর এক সাইডে আছে ব্যালকনি। তো নর্মালি এই যে ওয়ার্ড্রপটি দেখছেন যথেষ্ট বড় কিন্তু, এবং এখানকার বিদেশে আমরা দেখেছি প্রত্যেকটা ওয়ার্ড্রপের সঙ্গে কিন্তু একটা লকার দেয়, সিকিউরিটি জন্য একটা লকার দিয়ে রাখে। আর এই হচ্ছে ব্যালকনি। তো দেখুন, এই হোটেলটি টোটাল 37 ফ্লোর আছে। তো আমাদেরকে রুম দিয়েছে 14 ফ্লোরে। আর যেটা বলছিলাম যে এই হোটেলটির নাম হচ্ছে মেলিয়া হোটেল অ্যান্ড রিসর্ট, এবং এটি আছে আপনার যে ড্রাগন ব্রিজ আছে, সেই ড্রাগন ব্রিজ থেকে আপনার 200 মিটার ডিস্টেন্সে যে রিভার সাইড আছে, হ্যাঁ, তার সেই রিভারের সাইডেই কিন্তু এই বড় হোটেলটি আছে। তো এখানে বাথরুমটাও আপনারা দেখে নিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা জিনিস, নর্মালি হোটেলে আমরা দেখেছি একটা টিভি থাকে, এখানে দেখলাম দুটো টিভি দেওয়া আছে। একটা আপনার ড্রয়িং কাম ডাইনিং যে স্পেসটি আছে সেখানে একটি আছে, এবং আরেকটি যে বেডরুম করা আছে সেখানে আছে, এবং ব্যালকনিও কিন্তু এখানে দুটো দেওয়া আছে। সত্যি রুমটি অসাধারণ। ভিয়েতনাম সিরিজের এটা আমাদের ফার্স্ট এপিসোড, যেখানে আমরা কলকাতা থেকে দানাং আসার যে অভিজ্ঞতা সেটা আমরা আমাদের এই ভিডিওতে দিলাম। তো এরপরে আমরা দানাংয়ের যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো পুরো এক্সপ্লোর করব, এবং আমরা সেগুলো বিভিন্ন এপিসোড হিসাবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিন গল্পতে আমরা আপলোড করব। তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের। আর অতি অবশ্যই আপনারা যে সময় নিয়ে ভিডিওগুলি দেখছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফিলিপিন্স সিরিজে আপনারা যথেষ্ট সাপোর্ট করেছেন, আশা করব এই সিরিজও সাপোর্ট করবেন। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।